বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলকে আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমানের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ 1971 সালে যারা শহীদ হয়েছেন এবং গত 16 বছর থেকে শুরু করে সর্বশেষ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আমি আমার পক্ষ থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে দুইটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথম বিষয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আমরা দেশবাসী তার একটি ভাষণের জন্য অপেক্ষা করতেছিলাম, তার কথাবার্তা শোনার জন্য তিনি কী চায়। এর পিছনে অবশ্যই একটি কারণ আছে। কারণ হচ্ছে গিয়ে তার নামটা না নিলে হয় কিন্তু নিতে হচ্ছে, কারণ গত 16 বছরে আমরা শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে অসংখ্য ভাষণ শুনেছি, কিন্তু তার কোনো ভাষণই জাতি মন থেকে নিতে পারে নাই এবং প্রত্যেকটা ভাষণই জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি গত 16 বছরে শেখ হাসিনার ভাষণের মধ্যে ছিল শুধু তার বিরোধী যত পক্ষ আছে তাদের সাথে গালাগালি করা, জামাত বিএনপি গালাগালি করা এবং খালেদা জিয়ারকে নিয়ে গালাগালি এবং সে এতিমের টাকা মেরে খেয়েছে সেই কথা নিয়ে ছাড়া আমরা কোনো ভালো কথা তার মুখ থেকে শুনতে পাই নাই। আর তারেক রহমানকে নিয়েও সেদিন গালাগালি করেছেন। সে জাতির উদ্দেশ্যে ভাষণে সে তারেক রহমানকে কুলাঙ্গার বলেও সে শব্দটাও ব্যবহার করেছেন। সেখান থেকে গত 16 বছরের সেই ধ্যান ধারণা থেকে আমরা আশা করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে নতুনত্ব কিছু আনবেন, এবং তার ভাষণ আমরা শুনেছি এবং সেরকমই হয়েছে। তিনি যে ভাষণটা দিয়েছেন সেই ভাষণের ভিতরে ছিল শব্দচয়ন, বাক্য বিনিময় যেগুলো ছিল সেগুলোর ভিতরে আমরা কোনো খারাপ নেগেটিভ কোনো শব্দ আমরা পাই নাই। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে কী করতে চান, সেখানে তিনি একবার বলে নাই যে তাকে চুবিয়ে মারতে চেয়েছিল এবং যাতে না মরে সে কথাও তিনি বলে নাই যে তার দলকে তিনি শেষ করে দেবেন বা তাকে কোনো বিচারের আওতায় আনবেন। তার বক্তব্যে আমরা শুনি নাই যে বিরোধীর দলমত কীভাবে তিনি দমন করবেন, আমরা শুনিনি। তার বক্তব্যের মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণে ছিল তিনি বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট কেমন ছিল এবং ভবিষ্যতে কেমন হবে। এবং আরও কিছু বিষয় দেখেছি যে তিনি তার বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন যে বাংলাদেশের একটি নির্বাচন, গণতান্ত্রিক দেশের জন্য নির্বাচনটা কখন হবে, তিনি এই বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নেতৃত্বের হাতে ছেড়ে দিয়েছেন। আমি মনে করি এই বিষয়টা একটা ভালো দিক, কারণ বাংলাদেশের সহ গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দলের সাথে হাতেই জনগণের ক্ষমতা হস্তান্তর করা উচিত। এখন তিনি কতদিন থাকবেন, তিনি অর্থনীতি কী করবেন, তিনি বাংলাদেশের রাজনীতি কী করবেন, তিনি বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কী, সেই বিষয়গুলো উনি বলেছেন। অথচ গত 16 বছরে আমরা দেখেছি এ ধরনের কোনো ভবিষ্যৎ কোনো পরিকল্পনা ম্যান্ডেট আমরা পাইনি। আমরা শুধু বকা বাহ্য অন্যজনকে বিষোদ্গার করা। এখান থেকে বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার চিন্তা চেতনা কতটা উঁচু মানের, আর তার বিপরীত যে ছিল শেখ হাসিনা, তার চিন্তা চেতনা কতটা নিচু মানের। সুতরাং আমরা সকলেই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করতে চাই, করব। এবং এটাও আমরা বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শেখ হাসিনা কোনো দিনও শান্তিতে থাকতে দেবে না। সুতরাং জনগণকে সজাগ এবং সচেতন থাকতে হবে। শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সবসময় বেকায়দা রাখার জন্য নানান ধরনের ট্রাম্প কার্ড ব্যবহার করবে। দেশবাসীকে আহ্বান জানাবো এই বিষয়গুলোকে পরিলক্ষিত করে সবসময় আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফ্যাসিবাদের দোষর হিসাবে আইন অঙ্গনে কিছু দেশদ্রোহী লোক ছিল, যার কথা না বললেই নয়। তিনি ছিলেন
সে মারা গিয়েছেন, তার বিচার আল্লাহ করবে। অ্যাটর্নি জেনারেল ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। তিনি মূলত রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল থাকার কথা ছিল, কিন্তু তিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল না থেকে তিনি আওয়ামী লীগের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং শেখ হাসিনার অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি মনে করি এই অ্যাটর্নি জেনারেলের মরণোত্তর শাস্তি দাবি এবং তার এই দেশের যত সম্পত্তি আছে সব কোক করা হোক। তিনি এবং আইনমন্ত্রী পরিকল্পিতভাবে কিভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমরা দেখেছি। তিনি এবং আইনমন্ত্রী দুজনে মিলে কিভাবে বিরোধী দল মত দমনের জন্য আইনদণ্ড ব্যবহার করেছে, কিভাবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে দেশ থেকে বিতাড়িত করতে সহযোগিতা করে আমরা দেখেছি। সুতরাং এই মাহবুব আলমের আমরা মরণোত্তর শাস্তি দাবি করি। এবং সাম্প্রতিক অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন, তিনিও তার পূর্বসূরি পথ অনুসরণ করে ফ্যাসিবাদকে সমর্থন করেছেন। কিছু উকিল নামধারী সুবিধাভোগী ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ছিলেন তুরিন আফরোজ, দুদকের আইনজীবী খুরশিদ আলম, মোশাররফ হোসেন কাজল। এরা দেখেছি দুর্নীতি দমন কমিশনে তারাই দুর্নীতি করেছে। কিভাবে দুর্নীতি করেছে আমরা দেখেছি যে এই দুইজন লোক আওয়ামী লীগ বা আওয়ামী পন্থা কোনো বুদ্ধিজীবী বা কোনো যদি দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে মামলা করছে, পরবর্তীতে তিনি সেই মেশিন দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়েছে। আর বিরোধী দলের যদি কারো নামে মামলা হয়েছে, বিরোধী মত পক্ষের কারো মামলা হয়েছে, তাকে কীভাবে হেনস্থা করেছে এই দুইজন লোক, এই খুরশিদ আলম আর হচ্ছে মোশাররফ হোসেন কাজল। আব্দুল নূর দুলাল, বাসেত মজুমদার, মমতাজউদ্দিন ফকির, এরাও বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে কীভাবে কুলুষিত করেছে আমরা দেখেছি। অবিলম্বে এই সকল উকিল নামধারী ফ্যাসিবাদী দোসর, খুনি হাসিনার দোসরদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করার জন্য দাবি জানাচ্ছি। এগুলা দেশবাসীর, এগুলা যতদিন আইনের আওতায় না আসবে ততদিন তারা ষড়যন্ত্র করতেই থাকবে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি, এই সকল দেশদ্রোহী লোক যারা দেশবিরোধী ষড়যন্ত্র নিজেদের স্বার্থের জন্য দেশদ্রোহী কাজ করে বেরিয়েছেন, যারা মানুষকে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে আর কোনো দিন কোনো ফ্যাসিবাদের দোসর এই বাংলার জমিনে তৈরি হতে না পারে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।